নমস্কার, আমি সোনা কুণ্ডু। আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে আমাদের সাথে রয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি অমিতাভ রয়। দাদা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। দাদা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে 20শে জুন অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবস, সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে এবং বিভিন্ন নানা অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে পশ্চিমবঙ্গ দিবস, এই পশ্চিমবঙ্গ দিবসের সূচনা কোথায় বা এর গুরুত্ব কি, এর ইতিহাসটা যদি একটু আপনারা বলেন। দেখুন, আপনি ঠিকই বলেছেন। আজকে পালন হচ্ছে না, সাড়ম্বরভাবে পালন হচ্ছে, প্রত্যেকটা এলাকায় পালন হচ্ছে, যেটা গত বছর অবধি যারা সরকারি ছিলেন তারা মানেনি ব্যাপারটা। আর এই 15 বছর ধরে মানা হয়নি, আর তার আগে 34 বছর ধরে মানা হয়নি। মানে পশ্চিমবঙ্গের ইতিহাস ছাত্র সমাজ, যুব সমাজকে পড়ানো হয়নি, জানানো হয়নি। প্রকৃত ইতিহাস পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পড়ানো হয়নি। বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে, বামপন্থা ইতিহাস পড়ানো হয়েছে, মুঘলদের ইতিহাস পড়ানো হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে বাঙালিদের আর্তনাদ কোথায়, কেন পশ্চিমবঙ্গ তৈরি হলো, ভারতবর্ষের পূর্ব দিকে হওয়া সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গ, তাহলে পূর্ববঙ্গটা কোথায় গেল, পূর্ববঙ্গ কোথায়, এটা জানানো হয়নি। বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে। আজকে ডবল ইঞ্জিন সরকার চলছে, মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, মোদিজি কেন্দ্রের আমাদের প্রধানমন্ত্রী। এই দুজন মিলে যে আপ্রাণ চেষ্টা করেছেন, এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা, যাদের নাম নেই, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, রক্ত ঘাম ঝরিয়েছে, আজকে তার ফল আমরা পাচ্ছি। বহু কার্যকর্তা কোনোদিন ফার্স্ট ক্লাসে ওঠেনি, কোনোদিন 4 চাকা এসি গাড়িতে চাপেনি, তারা রিক্সা করে, ভ্যানে করে, সাইকেলে করে পার্টির আইডিওলজি নিয়ে অক্লান্ত তার জন্যে সে সফল আমরা যে দেখতে পাচ্ছি। এই পশ্চিমবঙ্গ দিবস জানতে গেলে আপনাকে স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালের কথা চিন্তা করতে হবে। তার আগের বছর 1946 সাল থেকে মুসলিম লীগ, জিন্নাহ এবং সুরাবুদ্দি, যেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের একটা চক্রান্ত ছিল যে পুরো বাংলাটাকে পাকিস্তানে নিয়ে যাওয়া। এবং যে সমস্ত বাংলার জেলায়, তখন তো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ ছিল না, বাংলা ছিল, বাংলার যে সমস্ত জেলায় হিন্দু বাঙালিরা ছিল, সকলে পাকিস্তানে চলে যাচ্ছিল। শ্যামাপ্রসাদ সবাইকে বোঝানোর চেষ্টা করলেন, আন্দোলন করলেন, ব্রিটিশদের বললেন, কংগ্রেসের নেতাদের বললেন, প্রত্যেক জায়গায় বললেন, এমনকি কমিউনিস্টদেরও বললেন যে কি ভয়ঙ্কর পরিণত হবে যদি পুরো বাংলাটা পাকিস্তানে চলে যায়। সেই জন্যে শ্যামাপ্রসাদের আন্দোলনের ফলে, নেতৃত্বের ফলে আমরা আনন্দ সহকারে পশ্চিমবঙ্গে থাকতে পারছি। আর আমাদের দেখবেন প্রচুর টেলিফিল্ম আছে, প্রচুর সিনেমা আছে, যে পার্টিশন হওয়ার পরে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ হওয়ার পরে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শরণার্থী, সে মহিলা হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, কি কষ্ট করে ওপার বাংলা থেকে এপার এসে স্ট্রাগল করেছে। কিন্তু কেন ওপার থেকে এপারে আসতে হলো, সেই নিয়ে কোনো যাত্রাও হয়নি, কোনো সিনেমাও হয়নি, কোনো টেলিফিল্মও হয়নি। অর্থাৎ আসল ইতিহাস দেখানো হয়নি। এখন নতুন সরকার এসছে, আশা করি যারা শিক্ষা দপ্তরে আছে, যারা ইতিহাসকার আছে, প্রকৃত ইতিহাস মানুষের সামনে তুলে ধরবে। বাংলা চলচ্চিত্র, টেলিফিল্ম একটা নতুন অধ্যায় পাবে, কেননা সব বাধা আজ ভেঙে গেছে, সব শিকল থেকে আমরা মুক্ত পেয়েছি। পশ্চিমবঙ্গ কেন হলো, ছাত্রদের পড়ানো হয়নি, তারা জানে না, শিক্ষিত মানুষ জানে না, কিছু শিক্ষিত বুদ্ধিজীবী সব জানে, কিন্তু বিকৃত ইতিহাস তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, যে নতুন প্রজন্মের কাছে পশ্চিমবঙ্গের এই ইতিহাস বা ঐতিহ্য, এইগুলো তুলে ধরার জন্য মানে কি করা উচিত বলে মনে করছেন? আমার মনে হয় প্রথম পাঠ্যপুস্তকে একদম ছোটবেলা থেকে ছোট ছোট চ্যাপ্টারে ভারতবর্ষের ইতিহাস, বিপ্লবীদের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস পড়ানো উচিত। কাদের জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কাদের জন্য পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে,
সেটা বাঙালি যুব সমাজকে জানানো উচিত। তারপর দেখবেন ধীরে ধীরে বিভিন্ন পথনাটিকা হবে, যারা বুদ্ধিজীবী তারা এ নিয়ে সচেতন হবে আশা করি, এবং সঠিক তথ্য মানুষের কাছে দিক, যে পার্টি করুক না কেন, কিন্তু সঠিক পড়াশোনা যদি থাকে যে কোনো আন্দোলন তবে সঠিকভাবে হয়। যে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একদম পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বলা হচ্ছে, কিন্তু মানে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান ছিল বারবার দেখা যাচ্ছে যে এই নিয়ে নানা অভিযোগ উঠেছে, এর কারণ কি বলে মনে করেন? হ্যাঁ, বলার কিছু নেই। আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন তৃণমূল কোনো দল নয়, একটা সিন্ডিকেট চলছে যেখানে কাটমানি ব্ল্যাক মানি তোলার একটা জায়গা, মানি মেকিং মেশিন, যার কোনো পলিসি নেই, যার কোনো আদর্শ নেই, ইডিওলজি নেই, সেটা কোনো পার্টি হতে পারে না। সেখানে রাজা হতে পারে, রানী হতে পারে, কিন্তু কখনো প্রজাদের সুখী করতে পারে না। তাই ক্ষমতায় একটাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের ছিল, ক্ষমতায় থাকা আর টাকা তৈরি করা, এর বাইরে কোনো কিছু লক্ষ্য ছিল না। যেভাবে হোক, আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়েছে প্রত্যেক দিন কোনো না কোনো নেতা নেত্রী ধরা পড়ছে, তাদের কান ধরে ঘুরতে হচ্ছে, মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে। আমি ধন্যবাদ দেবো আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে, উনি রেজাল্ট 4 তারিখ বেরিয়েছে, 5 তারিখেই সমস্ত কর্মীদের আহ্বান করেছিলেন যে কোনো গন্ডগোল করবেন না, কোনো রক্তারক্তির ইতিহাস করবেন না, কেন মানুষ ক্ষমা করে না। কিন্তু যে স্থিতি হয়েছিল পশ্চিমবঙ্গে, 7 দিন পরে যদি মাননীয় শ্রমিক ভট্টাচার্য স্টেটমেন্ট দিতেন কি হতো আমরা জানি না। আবার উল্টো যদি রেজাল্ট হতো, তাহলে প্রত্যেক ব্লকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোথায় যেত, কি অবস্থায় হতো কেউ জানে না। তাই রক্তাক্ত ইতিহাস আমরা চাই না। আমরা চাই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সাথে একই সাথে উন্নয়ন করুক, আর প্রকৃত সোনার বাংলা হোক। এখানে প্রতি ক্ষেতে জল, প্রতি হাতে কাজ, শিক্ষার উন্নতি হোক এবং স্বাস্থ্যর উন্নতি হোক, প্রতি ক্ষেত্রে উন্নতি হোক, এটাই আমরা চাই। আচ্ছা, এই যে আগামীকাল যোগ দিবস পালন করা হবে, কিন্তু সেই যোগ দিবস নিয়েও নানা বিতর্ক, এবং একদম সিপিআইএম এর যে খোদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে উচ্চ আদালতে গেলেন এবং সেই যোগ দিবস কেন রেড রোডে পালন করা হবে সেই নিয়ে একটি মামলা করলেন, সেই নিয়ে নানা বিতর্ক সৃষ্টি করলেন। কিন্তু যখনই এর আগে যখন রেড রোডে নামাজ পড়া হতো, তখন তো এরা কোনোদিনও বিক্ষোভ করেনি বা আন্দোলন করেনি, আদালতের দ্বারস্থও হয়নি। কেন হঠাৎ করে শুধুমাত্র যোগ দিবস বন্ধ করার জন্য কেন আদালতের দ্বারস্থ হতে হলো? আপনার প্রশ্নতেই উত্তর আছে যে রেড রোডে নামাজ পড়ার সময় ওদের কোনো কিছু দেখতে পাইনি। তেমনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি জানতাম শিক্ষিত ব্যক্তি, উনি আদালতে দাঁড়িয়ে কি বললেন, যোগে কোনো কিছু হয় না, যোগে কিছু হয় না উনি বলে দিচ্ছেন। বড় বড় ডাক্তার তারা বলছে যোগব্যায়ামে ফল হচ্ছে, মানুষ পাচ্ছে। সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবী যোগকে একটা শিক্ষা এবং শরীর। আমাদের ডিপ্রেশন আছে, আজ আর কাজের চাপ বেশি, আজ আর ডিজিটাল হয়ে গেছে। যোগ থেকে আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পাচ্ছি, শরীর সুস্থ হচ্ছে, মন সুস্থ হচ্ছে, মন সুস্থ হলে শরীর আপনা আপনি সুস্থ হবে, যোগ থেকে আমরা পাচ্ছি। আর একটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন, আমি বলি গরু খাওয়া ব্রাহ্মণ, উনি গরু খেতে পারেন ব্রাহ্মণ হয়ে, কিন্তু উনার সতীর্থ সেলিমকে শুয়োর খেতে বলতে পারেন না। উনি যদি সত্যিকারের কমিউনিস্ট হয়ে থাকেন, গরু আর শুয়োর একসাথে রান্না করতে বলুন। আর মুসলমান আর হিন্দু যারা কমরেড আছে তাদের ধর্মতলা টিপু সুলতান মসজিদের সামনে খেতে বলুন, তবেই তার বুদ্ধি মনে হয় ঠিক হবে, নাহলে হবে না। আচ্ছা, এই যে 4 মের পর দেখা যাচ্ছে যে হঠাৎ করে সবাই বিজেপি হয়ে যাচ্ছে, এরকম একটা ট্রেন্ড চলছে, এবং তারই ট্রেন্ডের মাঝখানে এই ট্রেন্ড চলছে, এবং আইন মহলে মানে আইনজীবী মহলেও দেখা যাচ্ছে এই ট্রেন্ড চলছে, এবং আদালতে দেখা যাচ্ছে যারা একদম প্রথম থেকে যারা বিজেপি করতো, যে বিজেপির আইনজীবীরা তারা প্যানেলে, গভর্নমেন্ট প্যানেলে স্থান পাচ্ছে না, হঠাৎ করে যারা টিএমসি হয়ে যায়, টিএমসি থেকে যারা বিজেপিতে ঢুকছে তারা প্যানেলে স্থান পাচ্ছে, এবার এমনটাই অভিযোগ উঠছে মানে আইনজীবী মহলে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা কিভাবে সামাল দেবে না? দেখুন, পশ্চিমবঙ্গে এই যে সরকার গঠন হলো,
আমি প্রথমেই বললাম বহু ঘাম রক্ত যখন আমরা পার্টির করেছি, তখন স্বপ্নেও ভাবেনি ভারতীয় জনতা পার্টির একটা কাউন্সিলর হতে পারে, কেউ কেউ এমএলএ হতে পারে। আর সেখানে আমরা 208টা আসন পেয়ে গেছি। এটা পশ্চিমবঙ্গের ট্রানজিশন পিরিয়ড। এটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা নেতৃত্বকে বলবো খুব সাবধানে পা ফেলতে হবে। আমাদের চলতে হবে, চলতে গিয়ে যেন হোঁচট না খাই। কেন সারা ভারতবর্ষের নেতৃত্ব অক্লান্ত পরিশ্রম করেছে পশ্চিমবঙ্গকে এই দাসত্ব থেকে উদ্ধার করতে। কেননা পশ্চিমবঙ্গের বর্ডারগুলো যেভাবে হয়ে গেছে, আন্তর্জাতিক বর্ডারগুলো, নো ম্যানস ল্যান্ডগুলো, সেখানে অ্যান্টি টেররিস্ট অ্যাক্টিভিটি, স্মাগলিং, বিভিন্ন কার্যকলাপ ছিল, দেশবিরোধী কার্যকলাপ হচ্ছিল। তাই ভারতবর্ষের সুরক্ষা একটা প্রশ্নচিহ্নর মুখে ছিল। তাই এই ট্রানজিশন পিরিয়ডে দেখুন বহু লোক আছে যারা কাজ করে না মাইনে নেয়, যারা খাটে না পয়সা রোজগার করে, সেটা আপনি আটকাতে পারবেন না, সমাজ এইভাবে সৃষ্টি। কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা খেয়াল রাখছে এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন। সরকার তো মাত্র 1 মাস হয়েছে। আপনি যদি সরকারের 1 মাসে ভাবেন দিদির প্রত্যেকবারই 90% মার্কস দেওয়া সরকার 15 বছরে মাত্র 15 দিনে হয়ে যাবে, সেটা হতে পারে না। আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গবাসীকে, ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদের সরকার। পার্টি আর সরকার আমরা আলাদাভাবে চালাই। আপনার যদি কোনো অভিযোগ থাকে, কোনো সমস্যার সাথে থাকে, সরকারকে জানান। নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট দপ্তর তা মেটাবার চেষ্টা করবে। দেখছেন কয়েকদিন ধরে অন্নপূর্ণা যোজনা চলছে, ফর্ম হাহাকার আছে। কেন মানসিকতা ওইগুলো আছে, ব্যক্তি ওইগুলো আছে, ব্যক্তি তো বদলায়নি, একদিনে তো ব্যক্তি বদলায়নি। মানুষকে সঠিক পথ দেখাবার লোকের কিন্তু অভাব আছে। অনেক জায়গায় অনেকে আমি বলতে শুনি, আমার বাড়িতে দৌড়ে এসছে অনেক মহিলারা, যে 3 দিন মাত্র হবে, আর হবে না। মুখ্যমন্ত্রী এত স্পষ্টভাবে বলেছেন 3 মাস ধরে ফর্ম ফিল আপ হবে। আগামী 3 মাস প্রত্যেকটা যত যোজনা আছে তার ফর্ম ফিল আপ হবে। আর এখানে বামপন্থীরা রুটি দিচ্ছে 3 দিন হবে, আর হবে না। এই যে মানুষকে ব্যতিব্যস্ত করে দেওয়া, মানুষকে ঘোলা জলে নামিয়ে দিয়ে মাছ ধরা, এটা কিন্তু আজকে নয়, বামপন্থীদের পুরনো ইতিহাস। অতএব সরকার আপনাদের পাশে আছে। ভোটের দিন নিশ্চয়ই রাজনীতি থাকবে, ভোটের 7 দিন আগে নিশ্চয়ই মিটিং মিছিল হবে। কিন্তু আসুন, ভোটের রেজাল্টের পর আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী, সবাই আমরা ভারতবাসী। আপনার বাড়ির যদি একটা কন্যা সন্তান হয়, তার যদি উপযুক্তভাবে বিয়ে হয়, আপনিও যেমন খুশি হন, আমরাও পাড়া প্রতিবেশী খুশি হই। আপনার ছেলে যদি চাকরি পায়, আমরাও খুশি হই। এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে গেলে একদম অন্তিম সমাজের যে ব্যক্তি আছে, পিছিয়ে পড়া মানুষ আছে, অন্তিম ব্যক্তিকে আজকে আমাদের সাথে নিয়ে চলতে হবে। দাদা, এই যে এবার থেকে যে আন্দোলনের নামে সরকারি বা বেসরকারি যে সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, তার জন্য এবার শাস্তির বিধান আনা হচ্ছে, এবং এমনটাই ঘোষণা করেছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং বুলডোজার অ্যাকশন থেকে শুরু করে ক্ষতিপূরণ নেওয়া হবে দোষীদের কাছ থেকে, এমনটা মানে আইন চালু করার কথা বলা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বছরখানেক আগে আপনার নিশ্চয়ই মনে আছে, CAA নামে যে সমস্ত সরকারি সম্পত্তি জ্বালানো হয়েছিল, ট্রেন জ্বালানো হয়েছিল, বাস জ্বালানো হয়েছিল, স্টেশন লুটপাট করা হয়েছিল, ATM লুটপাট করা হয়েছিল, ক্ষতি কার হয়েছিল? ক্ষতি আপনার আমার ট্যাক্সের টাকায় হয়েছিল। উন্নয়নের স্তব্ধ হয়ে গেছিল, যান চলাচল বন্ধ হয়ে গেছিল। অতএব এই বেয়াদবি বরদাস্ত সরকার করবে না, বেশি না, কয়েকটা যদি পদক্ষেপ সরকার নিয়ে নেয়, যে সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তার সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি অ্যাটাচ করা হবে, দেখবেন 7 দিনে সব ঠিক হয়ে যাবে। যারা মুসলমান সমাজকে বিজেপি জুজু দেখাতো, নমাজ পড়া নিয়ে নানান রকম বলতো, ঈদের বকরি ঈদের গরু কাটা নিয়ে নানান রকম কথা বলতো, বলুন তো এই বকরি ঈদ গেল, নমাজ পড়া হলো, একটা মুসলমান সমাজ কোনো বিরূপ প্রতিক্রিয়া করেছে? করেনি।
কোথাও দাঙ্গা হয়েছে? হয়নি। কারো ঘর বাড়ি আগুন জ্বালানো হয়েছে? হয়নি। কোনো মহিলা, হিন্দু মহিলাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে? হয়নি। অতএব শাসক যদি ঠিক থাকে, শাসন যদি ঠিক থাকে, অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক থাকে, একটা দেশ সঠিকভাবে চলতে পারে। এটা উদাহরণ ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গ সরকার, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর সরকার। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে অরূপ বিশ্বাস তার মেসি কাণ্ডে তার নাম জড়িয়েছিল এবং তার জন্য তাকে হাজিরা দেওয়ার কথা বলেছিল, তিনি হাজিরা এড়াতে এড়াতে অবশেষে তিনি হাজিরা দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় যে ব্যাংকের শাখা সেখানেও তাহলে তিনি চিঠি দিলেন নিজের দলের বিরুদ্ধেই। তাহলে কি মানে তৃণমূলের এবার দলের সাথে সাথে যে আর্থিক সংকটও পড়তে চলেছে দলটা? দল তো অলমোস্ট শেষের দিকে, তো তার মধ্যে কি আর্থিক সংকটে চলতে চলেছে দলটা? বললাম না, আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন তৃণমূল দল নয়, ক্লাবও নয়। ক্লাবেরও একটা থিম সং থাকে, একটা ফ্ল্যাগ থাকে, কি করতে চায়, সামাজিক কি কাজ করতে চায়। কোনো ক্লাবে খেলাধুলা হয়, ফুটবল হয়, কেউ টেনিস খেলে, কেউ কিন্তু একটা দিশাহীন নৌকো, কাটমানির নৌকোর আজ পাল ছিঁড়ে গেছে। অতএব ইংলিশে একটা কথা আছে, তৃণমূল হচ্ছে সিঙ্কিং শিপ। সিঙ্কিং শিপে ডুবন্ত নৌকোয় কেউ থাকতে চায় না। অরূপ বিশ্বাস কখনো বলছে ট্রেজারার, আরেকজন বলছে ট্রেজারার। এবার কে ওদের ট্রেজারার, কে ওদের সভাপতি? পশ্চিমবঙ্গের দল, সেটা আবার অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেস। মানে হাস্যকর নাম, হাস্যকর দল, কি করবে ওরা কেউ জানে না, দিশাহীন নৌকো। এই যে অরূপ বিশ্বাস, সবাই বলতেন টালিগঞ্জ চালায়, টালিগঞ্জের নাকি বাঘে গরুতে জল খায়, কত কিছু বলা যেত। 4 তারিখের পর কোথায় গেল? টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি কন্ট্রোল করেন। টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রির যেসব অ্যাসোসিয়েশন আছে, আমার কাছেও কয়েকজন এসেছিলেন মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে, তাদের আমি লিস্ট দেখেছি, যারা বিগত 50 বছর ধরে একটা সিনেমা করেনি তারাও মেম্বার, যারা চাউমিনের দোকান আছে তারাও মেম্বার। তার মানে কি? হাত তোলা মেম্বার। ভোট দিতে হবে, তৃণমূল মাইন্ডেড যারা আছে কাটমানি নিতে হবে, তাদের সভাপতি, সম্পাদক, ট্রেজারার করতে হবে। আমি স্পষ্ট আমাদের পার্টির লাইন বলছি, যারা সিনেমা গত 5 বছরে করেনি, প্রোডাকশন হাউস হোক, ডিস্ট্রিবিউশন হাউস হোক, যে কোনো, তারা মেম্বার থাকতে পারবে না, যত নামি লোক হোক না কেন, যে যত পয়সাওয়ালা লোক আনো। সিনেমার করতে গেলে, টেলিফিল্ম করতে গেলে নতুন নতুন অনেক যুবতী আছে, ট্যালেন্ট আছে। ভালো সিনেমা টালিগঞ্জে হওয়া ভুলে গেছে। আজকে ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসটা আসছে না, ভালো ক্যামেরাম্যান আমরা সুযোগ দিতে পারছি না, ভয়ে কাজ করছে না। পশ্চিমবঙ্গের টেলিভিশন ইন্ডাস্ট্রি অন্য প্রদেশে চলে যাচ্ছে, শুটিং অন্য জায়গায় হচ্ছে, কিন্তু ট্যালেন্টের তো অভাব নেই। তাহলে এটা হবে কেন? নোংরামি হচ্ছে টালিগঞ্জে, এর থেকে মানুষ পরিত্রাণ চাইছে। তাই টালিগঞ্জে অরূপ বিশ্বাসের দুর্গ ভেঙে গেছে। ভারতীয় জনতা পার্টির এমএলএ জিতেছে, অভিনেত্রী পাপিয়া অধিকারী জিতেছে, সর্বরিদি জিতেছে, রুদ্রনীল জিতেছে, সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। তাই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ভালোভাবে হবে। আর খেলার কথা বলছেন, বলুন তো, খালি নীল সাদা রং করে আর মুকুটহীন একটা পায়ের স্ট্যাচু বানিয়ে সল্টলেক স্টেডিয়ামে খেলার উন্নতি করা যায় না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রঙে গেছে, কিন্তু প্রকৃত প্লেয়ার হয়নি পশ্চিমবঙ্গ থেকে, প্রকৃত কোচ আনা হয়নি। পশ্চিমবঙ্গের ফুটবল কোথায় চলে গেছে? যে আমাদের মাঠ, ঘরের মাঠে যেখানে খেলাগুলো হয়, বিভিন্ন নামী ক্লাব আছে, নামী প্লেয়াররা আছে, তাদের আজ কি ইনফ্রাস্ট্রাকচার কই? একটা ভালো অ্যাম্বুলেন্স দেওয়া হয় না, একটা প্লেয়ারদের মেডিক্লেম ঠিক মতন নেই। যদি আমরা সঠিকভাবে, ময়দানের টেন্টগুলো কি অবস্থা, উন্নতি করেনি, সেটাও একটা মানি মেকিং চাইছে প্রত্যেক জায়গায়। পশ্চিমবঙ্গে আপনি কাজ করুন, খেলাধুলা করুন, আমরা চাই পশ্চিমবঙ্গের অন্য প্রদেশ থেকে প্রতিভা আসুক। আমাদের গ্রাম বাংলার যারা প্রতিভা আছে, প্রচুর গ্রামের ভালো ভালো ফুটবল প্লেয়ার আছে, ক্রিকেট প্লেয়ার আছে, জিমন্যাস্টিক করে মেয়েরা আছে, তারা কলকাতায় আসুক, ট্রেনিং নিক, ভারতবর্ষ প্ল্যাটফর্মে তারা খেলুক, আন্তর্জাতিক স্তরে যাক। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে 34 বছর আর 15 বছর, কম বেশি 50 বছর, পশ্চিমবঙ্গ প্রায় 200 বছর পশ্চিমবাংলা আমরা পিছিয়ে ফেলেছি।
তার থেকে আমরা মানে পরিত্রাণ চাই, আর আমরা চাই মানুষের আশীর্বাদ। কেননা কাজ করতে হয়তো কম বেশি হবে আমাদের, কিন্তু আমাদের যেন সময় দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক, এবং তবেই পশ্চিমবাংলাকে সবাই মিলে সোনার বাংলা আমরা করবোই, লক্ষ্য একটাই। একদম শেষ একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলাই ভালো হবে, তার কারণ হচ্ছে তার বাসভবনে যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা হঠাৎ তিনি নতুন যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিতে তিনি হঠাৎ অস্বীকার করলেন। তিনি বললেন যে পিএসও লাগবে না, এবং তার যে পিএ তারা বললেন যে ম্যাডামের নির্দেশ আছে, এখানে কোনো নিরাপত্তা ঢুকতে দেওয়া হবে না, ভেতরে ঢুকতে দেওয়া হলো না। তাহলে মানে তার যে 20 বছর ধরে থাকা যে নিরাপত্তা রক্ষী এই 5 জনকে ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতে কি মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হলেন হঠাৎ করে? দেখুন, উনি ক্ষুব্ধ হলেন, আমার মনে হয় ওনার, আমার বলা উচিত না, অনেক সিনিয়র উনি মাথা কাজ হচ্ছে না, মাথা মনে ওনার কাজ হচ্ছে না। মানে ভালোবেসে অন্ধ হয়ে গিয়ে ভাইপোর জন্য ভাইপো করতে গিয়ে আজকে উনি নিজেকেও শেষ করলেন, সরকার থেকেও হারিয়ে গেলেন, দলটাকেও শেষ করলেন। ভালোবাসা ভালো, কিন্তু ওনার অন্ধ ভালোবাসাতে ওনার এই পরিণতি হচ্ছে। ওনার ব্যক্তিগত ব্যাপার, কোন সিকিউরিটি নেবেন কি নেবেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি অনুরোধ করব করজোড়ে ওনাকে, উনি সিনিয়র একজন ব্যক্তি, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার সিকিউরিটি নেওয়া উচিত। কেন, অনেক শত্রু থাকতে পারে, ওনার ক্ষতি হোক কেউই আমরা চাইব না। উনি দীর্ঘজীবী হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পশ্চিমবঙ্গের জন্যে একটু ভালো চিন্তা করুন। আচ্ছা, আপনি ভাইপোর কথা বললেন, তাতে একটা প্রশ্ন হঠাৎ মাথায় আসছে, সেটা হচ্ছে যে এই যে বিরোধী ব্লক যে তৈরি হয়েছিল সংসদে, সেখানে তো 20 জন সাংসদ অন্য একটি দলে নাম লেখালো, এবং কিন্তু দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে স্পিকারকে গিয়ে চিঠি দিলেন, তার সাথে ডেরেক ওব্রাহিম ছিল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাথে ছিল। হঠাৎ করে দেখা যাচ্ছে যে একদিকে 20 জন সাংসদ অন্য দলে চলে যাচ্ছে, এইদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কয়েকজন মেম্বার নিয়ে স্পিকারের কাছে চিঠি দিচ্ছে। কি বলবেন, মানে এই ঘটনাটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এটা বলার কিছু নেই, উনি তো চেষ্টা করবেই, কিন্তু কতটা সফল হবে সেটা আর একদিন দুদিনে দেখতে পারবেন। কেননা আমি বললাম না, তৃণমূল ডুবন্ত নৌকো, কেউ থাকতে চায়, কেউ থাকতে চায় না, আর সবাই বিরক্ত, বলতে পারতো না, বলার সাহস ছিল না, সিদ্ধারা ছিল না। 4 তারিখের পর তৃণমূলের যারা নেতা নেত্রী ছিলেন তারাও মনে হয় সিদ্ধারাটা সোজা করে কথা বলতে শিখেছে। তাদের সুমতি হোক, পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা তারাও ভাবুক, কেননা তারাও তো পশ্চিমবঙ্গবাসী। সবাই মিলে আসুন, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি অমিতাভ রায়। আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনলেন। আশা করছি দাদা আবারও আমাদের চ্যানেলে আপনাকে পাবো আমরা। দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে, অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, সেই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। ধন্যবাদ।